স্বাগতম পাহাড়ের এই রাজ দরবারে। কোথায় আছি কোথায় আছি? তবে প্রকৃতির এমন রাজকীয় রূপ ছুঁয়ে দেখা এত সহজ নয়। গ্লেশিয়ারটা দেখতে কাছে মনে হয়, কিন্তু যতই কাছে যাই পাহাড়টা মনে হয় এক ধাপ আরও দূরে চলে গেছে। এই পথ কঠিন, ক্লান্তিকর। আমার একটা ওয়াকিং স্টিক হলে খুব ভালো হতো। ইয়েস, এখানে পাওয়া যাবে না। নিজে থেকে জোগাড় করে আনতে হতো। স্বর্ণের উপত্যকা সোনমার্গ, উচ্চতায় ৮,৯৬০ ফুট। সেখান থেকে আমরা উঠব ৯,৮৪২ ফুট, প্রায় ৮৫০ ফুটের চড়াই। সত্যি আমরা জানতাম না যে কাশ্মীরে এরকম মানে হাইকিং সিনস আছে। আমরা পেহেলগাঁওতেও হাইক করেছি, আপনারা দেখলেন, সেটাতে এতটা হাঁপাইনি। সোনমার্গ পেহেলগাঁও থেকে আর একটু এলিভেশনে, হাঁপানিটা তাড়াতাড়ি আসছে। এই গন্তব্য একদিক দিয়ে ঘোড়ায় চড়েও পার হওয়া যেত, আরেকদিকে আমরা যেই পথ বেছে নিয়েছিলাম সেটা কিন্তু কঠিন হলেও তার পরতে পরতে লুকিয়েছিল ইচ্ছাশক্তি, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। অদ্ভুত প্রশান্তি, একটাও ট্যুরিস্ট নেই, সব থেকে বড় কথা। হ্যাঁ, আর শেষে গিয়ে এক পরম প্রাপ্তি। চলো চলো যাই। সো নিয়ার ইয়েট সো ফার। পাহাড়ের এই রাজকীয় রূপ দেখতে এই কঠিন পথ চলুন উত্তীর্ণ করি সবাই মিলে। ভ্যাকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস কাশ্মীর সিরিজ। এবার যাব সোনমার্গের পথে। তবে এই যাত্রায় মুগ্ধতার পাশাপাশি বলার আছে আরও একটা সত্যি। গল্পের শেষ অবধি অনেক আলোচনা করা যায়, আপনারা পাশে থাকেন যদি। এই যে পাহাড়ের উপর যে গ্লেশিয়ারগুলো থাকে, দে আর কাইন্ড অফ টেম্পারেচার রিজার্ভ। দে হ্যাভ লস্ট মোর দ্যান 50% অফ দেয়ার আইস। তো যেটার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি অল ওভার নর্থ ইন্ডিয়া ঝলসে যাচ্ছে। এই হলো সোনমার্গে আমাদের থাকার জায়গা। এবার নিজেরাই বলুন, এটা সুইজারল্যান্ড না কাশ্মীর? লেমন ট্রি গ্রুপ অফ হোটেলসের এই হলো সোনমার্গের এস্টাবলিশমেন্ট। পাহাড়ে এসে আমাদের আজ অবধি সব থেকে কস্টলি এবং লাক্সারি স্টে। পেহেলগাম থেকে এই অবধি পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 4 থেকে 5 ঘন্টা। পেহেলগামকে ছেড়ে বেরোতে আর লিডার নদীর দিকে পেছন ফিরে তাকাতে মনটা বেশ ভালোই খারাপ হয়েছিল আমাদের। কিন্তু সোনমার্গের টানেলটা পেরোতেই যখন এখানকার বরফে ঢাকা পাহাড়গুলো চোখের সামনে এসে দাঁড়ালো, এই যাত্রার সব ধকল আর মন খারাপ এক নিমেষেই হারিয়ে গেল। সেদিন আমাদের পেহেলগাম থেকে কাশ্মীর পৌঁছাতে গিয়ে প্রায় বিকেল হয়ে এসেছিল। হোটেলে ঢুকে জিনিসপত্র রেখে একটু ফ্রেশ হতে না হতেই বিকেল হয়ে গেল। কি আইডি লাগছে? তাই সেই দিন দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগটাই ছিল না। কিন্তু হোটেলের আশপাশটাই এমন যে কোথাও যাওয়ার দরকারটাও পড়েনি। আপনাদের রুম ট্যুরটা করাই আর এই দারুণ লোকেশনটা ঘুরিয়ে দেখাই। অনেক দিন বাদে ইউএস থেকে আসার পরে একটা হোটেলে এসে আবার সেই ইউএসের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এটা বাজেট হোটেল বলবো না, একটু প্রিমিয়াম জায়গাতে, প্রিমিয়াম হোটেল, বাট হোটেলটা খুব সুন্দর। আমরা এমন একটা রুম পেয়েছি যেখান থেকে রুম থেকে বসে আমরা ওই বরফ ঢাকা পাহাড়টা দেখতে পাচ্ছি, আর একদম এইখান থেকে সিন্ধ নদী বয়ে যাচ্ছে। আমাদের পেহেলগাঁওয়ের হোটেলটারও মেন ইউএসপি এটা ছিল যে হোটেলে বসে দূর থেকে দেখতে পাচ্ছি ছলাৎ ছলাৎ করে লিডার নদীটা বয়ে যাচ্ছে, আর এখানেও হোটেল থেকে বসে
ওই দূরে সিন্ধ নদী বয়ে যাচ্ছে, আর ওইখানে বরফ ঢাকা পাহাড়। আমার সবচেয়ে যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার। আমি রাতেও শ্যাম্পু করে চুলটা শুকিয়ে পরের দিনের জন্য আই উইল বি রেডি। অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি নাইস মেকআপ মিরর। তো দিস ইজ ভেরি গুড ফর পুটিং মেকআপ। কালকে অবধি যেখানে ছিলাম ভীষণ বেসিক ঘরোয়া অ্যাটমসফিয়ারে ছিলাম, আজকে লাক্সারি করছি। আচ্ছা ইয়েস, আমরা রেডি, এখন রিভার সাইড যাব। চলো। সোনমার্গের এই লেমন ট্রি হোটেলে থাকার সবচেয়ে বড় কারণ ছিল এর লোকেশন। হোটেলের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে এক প্রবল স্রোতস্বিনী। জানেন, অনেকেই সোনমার্গের এই নদীকে বিখ্যাত সিন্ধু নদ বা ইন্দাস রিভার ভেবে ভুল করেন, কিন্তু আপনাদের একটা দারুণ তথ্য দিই, এটা সিন্ধু নদ নয়, এটা হলো কাশ্মীরের নিজস্ব সিন্ধ নদী। শুনতে প্রায় একরকম হলেও এই নদীর ইতিহাস আর ভৌগোলিক গুরুত্ব একেবারেই আলাদা। এই সিন্ধ নদী তৈরি হয়েছে জোজিলা পাসের কাছে মাছই গ্লেশিয়ার থেকে গলে আসা বরফের জল দিয়ে। শুধু তাই নয়, একসময় প্রাচীন সিল্ক রুটের একটা বড় অংশ গড়ে উঠেছিল এই নদীর ধার দিয়েই, যা ভারতকে মধ্য এশিয়ার সাথে যুক্ত করত। পাহাড়ের নিস্তব্ধতার মাঝে এই নদীর এক টানা শব্দ যেন এক অদ্ভুত অনুভূতি তৈরি করে। চারিদিকে পাহাড়, আর তার মাঝে এমন একটা নদীর ঠিক পাশে সময় কাটানো আমাদের এই কাশ্মীর সিরিজের অন্যতম সেরা এক মুহূর্ত। কাঁচের মধ্যে বাটন আছে, এটা আমরা ইউএসএ তেও দেখিনি। আর এই পাশের যেটা আছে, এই যে ধোয়া ধোয়া মতো সাইনটা, হ্যাঁ এটা হচ্ছে যখন ধর গরম জলে চান করলে আয়নাটা ঝাপসা হয়ে যায় না, হ্যাঁ, এইটা দিলে এটার ভেতর থেকে হিটিং হয়, দিয়ে আর ঝাপসাটা ঠিক হয়ে যায়। এটা যাচ্ছে তাই ব্যাপার স্যাপার। হাই ফাই। নাও উই আর গেটিং আপ ফর ডিনার। হ্যাঁ, সুন্দর গরম জল। এরকম হাই অল্টিটিউডে আমরা ইচ্ছা করেই খরচাটা একটু বেশি করলাম, যাতে রুমের মধ্যেই হিটারের ফ্যাসিলিটিটা অ্যাটলিস্ট পাই। হোটেলের মধ্যেই খাবারের ব্যবস্থাটাও খুব দরকার পড়ে, কারণ টেম্পারেচার অনেকটাই কমে আসে রাত্রির বেলায়। এরকম একটি হোটেলে থাকার একটা মস্ত বড় অ্যাডভান্টেজ হলো হোটেলের খাবার। এদের ডিনার স্প্রেডটা যেমন বিশাল, তেমনই চোখ ধাঁধানো। গরম গরম স্যুপ থেকে শুরু করে ফ্রেশ স্যালাড। মেন কোর্সে যেমন ছিল প্রথাগত খাঁটি কাশ্মীরি পদের স্বাদ, তেমনই ভারতীয় আর কন্টিনেন্টাল রান্নার নানান বাহার। বাইরে তখন কনকনে ঠান্ডার মধ্যে খেতে বেরোনো একেবারেই রেকমেন্ডেড নয়। রুম ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো থাকেই, কিন্তু এই ডিনার অপশনটাও বুকিংয়ের সময় অ্যাড করে নেওয়া যায়। বাঙালির ভ্রমণ আর ভোজন, এই দুটো শব্দ যেন চিরকালই একে অপরের পরিপূরক। আপনি বাঙালিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা নিয়ে যেতে পারেন, চোখের সামনে থাকতে পারে সুইজারল্যান্ডের মতন চিত্র, কিন্তু দিনের শেষে ডাইনিং টেবিলে যদি মনের মতন খাবার না থাকে, সেই যাত্রা কোথাও যেন বাঙালির কাছে অসম্পূর্ণ রয়ে যায়। পাহাড়ের সৌন্দর্য আমাদের চোখ জুড়িয়েছে ঠিকই, আসলেতে মন জুড়ালো এই খাবার আর এই হোটেলের ডাইনিং এরিয়া। ঘুম থেকে উঠেই জানলা খুললে যদি চোখের সামনে এমন একটা চিত্র থাকে, তাহলে আর কি বা চাওয়ার থাকতে পারে। কোথাও যদি ঘুরতেও না যাই, এখানে সময় কাটানোটাই যথেষ্ট।
তখনও জানতাম না আমাদের আজকের গন্তব্য কেমন চোখ ধাঁধানো দৃশ্য দেখাতে চলেছে। পাহাড়ের রাস্তায় আজকের লম্বা জার্নির জন্য শরীরে প্রচুর এনার্জি দরকার, আর সেই প্রয়োজনীয়তা নিখুঁতভাবে মেটালো আমাদের হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট স্প্রেড। এক্সট্রা আয়না দিয়ে আবার পড়ছে। ইয়েস, এটা পড়তাম না, এই আয়নাটা দেখে আমার আইলাইনার পড়তে ইচ্ছে করলো। তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোলাম ব্রেকফাস্ট করতে। রাতের ডিনারের মতোই এদের সকালের আয়োজনটাও ছিল একেবারে রাজকীয়। ফ্রেশ জুস, কাটা ফল আর নানান রকম বেকড আইটেম তো ছিলই, তার সাথে গরম গরম পরোটা, পুরি, সবজি আর কন্টিনেন্টাল খাবারের এক বিশাল সম্ভার। আর ছিল আমার খুব পছন্দের ফ্রেশলি ব্রিউড কফি। যে খাবারটা ওরা প্রোভাইড করে উইথ দ্য ভিউ, এই পুরো ডাইনিং স্পেসটাতেই যা ভিউ আছে, অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট, হাইলি রেকমেন্ডেড। পাহাড়ের কোলে বসে এমন একটা পেট ভর্তি আর মন ভালো করা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের খোঁজে। হোটেলের দরজা দিয়ে বাইরে পা রাখতেই চোখের সামনে ভেসে ওঠে সেই বিশাল বরফে ঢাকা পাহাড়, যেটা দেখলে মনে হয় এই তো সামনেই, হাত বাড়ালেই যেন ছুঁয়ে ফেলা যায়। এই চেষ্টা আমি 11 বছর আগেও করেছি, বাবাকে সঙ্গে নিয়ে। দুজনে মিলে সকালে ঘুম থেকে উঠেই ছুট মেরেছিলাম পাহাড়টার দিকে। শীতকালে কেউ হবে না। আমার বাবাকে দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন যে ঘুরতে যাওয়ার পোকাটা আমি কোথা থেকে পেয়েছি। তখনকার ভিডিওগ্রাফি খুব একটা হয়তো ভালো দেখছেন না, আসলে তখন জানতাম না এটা কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। তখনও এই একই জিনিসই মনে হয়েছিল যে সামনের সবুজ পাহাড়টা পেরোলেই সাদা পাহাড় ছুঁতে পারবো। কিন্তু কিছু দূর যেতেই টের পেয়েছিলাম ব্যাপারটা অত সহজ না। যখন দেখলাম সময় অনেকটা বেশি লাগতে চলেছে, মায়ের বকা খাওয়ার ভয়তে আমরা দুজনেই হতাশ হয়ে আবার হোটেল ফিরে এসেছিলাম। বেশি বেশি ফোর্স চলে আসবে বাবা, পার্টি পেটিপে বেশি ফোর্স চলে আসবে, তখন স্পিড সামলাতে পারবে না। কিন্তু এইবার আমরা ডিটারমাইন্ড ছিলাম যে সময় যতই লাগুক পৌঁছাবো তো বটেই। সেই গন্তব্য অবধি পৌঁছাতে যে কতটা পরিশ্রম লেগেছে তার গল্পের শুরুতে ট্রেলারে কিছুটা আন্দাজ পেয়েছেন হয়তো, আর এখন পুরোটা দেখতে চলেছেন। যেই যাত্রায় প্রায় 99% ট্যুরিস্ট ঘোড়া বা পনির পিঠে চেপে যায়, আমরা সেটা গেলাম স্থানীয় মানুষদের মতন হেঁটে। যাত্রাটা বেশ অ্যাডভেঞ্চারাস আর মজাদার, চলুন সঙ্গে। কোথায় আছি, কোথায় আছি? একটাও ট্যুরিস্ট নেই, সব থেকে বড় কথা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন 11:15 বাজে। আমার মনে হয় আর একটু বেলায় টুরিস্টরা ঢুকবে। আমি তো ভাবছিলাম অনেক দেরি হয়ে গেছে আমাদের। আমরা চড়াই শুরু তো করলাম, কিন্তু পাহাড়ি রাস্তা একটি অদ্ভুত ধাঁধার মতন। গ্লেশিয়ারটা দেখতে কাছে মনে হয়, কিন্তু যতই কাছে যাই পাহাড়টা মনে হয় এক ধাপ আরও দূরে চলে গেছে। তো তাড়াহুড়ো করছি না, রেস্ট নিতে যাচ্ছি। এক নাগারে পৌঁছানো আমাদের ফিটনেসে সম্ভব নয়, কাশ্মীরিরা হয়তো পারে। চলো চলো যাই। সো নিয়ার ইয়েট সো ফার। আমরা একটা ওয়াকিং স্টিক হলে খুব ভালো হতো, ইয়েস, এখানে পাওয়া যাবে না। নিজে থেকে জোগাড় করে আনতে হতো। একটাই কি ভালো, ভিউতে ভর্তি, পুরো রাস্তাটাই ভিউ। এদিকটা স্লোপ কম। হাই অল্টিটিউডের কারণে বারবার দাঁড়িয়ে পড়ছিলাম, একটু থেমে থেমে না গেলে এগোনো মুশকিল হচ্ছিল। আমরা পেহেলগাঁও তো হাইক করেছি, আপনারা দেখলেন, সেটাতে এতটা হাঁপাইনি। সোনমার্গ পেহেলগাঁও থেকে আর একটু এলিভেশনে, হাঁপানিটা তাড়াতাড়ি আসছে। আসলে এতটা উচ্চতায় অক্সিজেনের পরিমাণ কম থাকার কারণে হাঁটলেই হাঁপ ধরে যাচ্ছিল।
তারপর কোথাও কোথাও রাস্তা এতটাই খাড়া যে প্রতিটা পা ফেলা রীতিমতো পরিশ্রমের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। শঙ্কর যেমন চাঁদের পাহাড় পৌঁছেছিল, ঠিক সেভাবেই এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আশপাশ দিয়ে ওখানকার স্থানীয় ছোট বড় সবাই আমাদের পাশ কাটিয়ে ছুটে ছুটে এগিয়ে যাচ্ছিল। লোকালদের মতন ঘুরবো হয়তো ভাবতে ভালো লাগে, কিন্তু বাস্তবে সেটা আমাদের জন্য কতটা পরিশ্রমের ব্যাপার সেটা পদে পদে টের পাচ্ছিলাম। লোকালরা তো চটি পরে চলছে, কিন্তু আমরা জুতো না পরলে পারবো না। সো প্রেফারেবলি ট্রেকিং শুজ যেগুলো ওয়াটারপ্রুফ হয়। ওদের যেই পথ পেরোতে লাগে ঘন্টা 2-1 মাত্র, আমাদের সেটা লেগে যাবে 3 থেকে 4 ঘন্টা। কিন্তু যখনই চোখ তুলে তাকিয়েছি, ক্লান্তিটা কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। চারিদিকে সবুজ পাহাড় আর দূরে বরফে ঢাকা সাদা চূড়া। এই দৃশ্যই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। রাস্তার প্রতিটা বাঁকে যেন নতুন কিছু অপেক্ষা করছিল। নতুন একটা কোণ থেকে দেখা পাহাড়, নতুন আলো, নতুন রং। প্রতিটা মুহূর্তে তৈরি হচ্ছিল একটা করে নতুন স্মৃতি। অবশেষে যখন থাজিওয়াসের সেই বিশাল হিমবাহের সামনে এসে দাঁড়ালাম, মনে হলো প্রকৃতির এক রাজ দরবারে এসে পড়েছি। দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তরের সিংহাসনে মাথায় বরফের মুকুট পরে যেন বিরাজ করছেন সম্রাট হিমালয়। এই অসীম সৌন্দর্যের কাছে মানুষের সব ক্লান্তি যেন নিমেষে হার মানে। শেষমেশ আমরা হারিয়ে গেছিলাম এই বিশালতার সামনে। ঘড়ির কাঁটা কখন কিভাবে দৌড়েছে তা টেরই পাইনি। আমার এখনো মনে আছে যখন ছোটবেলাতে জিওগ্রাফিতে পড়তাম এই গ্লেশিয়ার ফরমেশন বা এইগুলো খুব অ্যাবস্ট্র্যাক্ট লাগতো। মানে একটা ওই জিওগ্রাফি বইতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থাকতো ঠিকই, সেইটা আবার প্র্যাকটিক্যাল আমাদের ছিল, সেখানে খাতাতে আঁকতেও হতো, কিন্তু বুঝতাম না যে ব্যাপারটা কী। তো যখন এই চোখের সামনে গ্লেশিয়ারটা দেখছি তখন আমার সেই 7-8-এর জিওগ্রাফি মনে পড়ে যাচ্ছে। ইটস বিউটিফুল। আমার মনে হয় জায়গাতে গিয়ে পড়াশোনাটাকে যেন আরও ভালো করে মানে শেখা যায়। বেশ কয়েক ঘন্টা ওখানে সময় কাটিয়েছিলাম, বেশিরভাগটাই নদীর ধারে বসে নিশ্চুপ অথচ প্রশান্তি ভরা মনে উপভোগ করছিলাম প্রকৃতির এই শোভা। তবে এই বরফের রাজ্যের ঐশ্বর্য আগামী কত প্রজন্ম দেখতে পাবে তা আজ এক শঙ্কার বিষয়। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হিউজ অ্যামাউন্ট অফ গ্লেশিয়ার গলে গেছে। ইভেন কাশ্মীরেরও বহু গ্লেশিয়ার, গুলমার্গের দিকেও কিছু আছে, দে হ্যাভ লস্ট মোর দ্যান 50% অফ দেয়ার আইস। তো যেটার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি অল ওভার নর্থ ইন্ডিয়া ঝলসে যাচ্ছে, সিভিয়ার হিট ওয়েভ। এবং গ্লোবাল ওয়ার্মিং ইজ অ্যাট ইটস, আই ডু নট নো ওয়েদার ইট ইজ অ্যাট ইটস পিক, কিংবা এর থেকেও খারাপ হবে কি না। মানে আমার এইসব জায়গায় এসে মনে হয় পৃথিবী কত সুন্দর ছিল, প্রকৃতি ঢেলে দিয়েছিল মানুষকে। উই হ্যাভ জাস্ট নট ডান জাস্টিস টু ইট। আমরা যত অত্যাচার করেছি এই পৃথিবীর ওপর, ইটস গিভিং ইট ব্যাক। সময়ের সেই আদি থেকে পৃথিবীর বুকে নীরবে দাঁড়িয়ে আছে এই বিশাল হিমবাহ অর্থাৎ গ্লেশিয়ারগুলো। হাজার হাজার বছর ধরে তারা গড়ে তুলেছে উপত্যকা, নদী, পাহাড়, আর নীরবে নিয়ন্ত্রণ করে এসেছে পৃথিবীর আবহাওয়া। কিন্তু আজ এই প্রাচীন বরফের এই রাজ্যগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত গ্রিন হাউস গ্যাসের প্রভাবে প্রতি বছর গলে যাচ্ছে বিপুল পরিমাণ বরফ। এই বরফ গলে যাওয়া শুধু যে সমুদ্রের জলের উচ্চতা বাড়াচ্ছে তা নয়, এর প্রভাব আরও অনেক গভীর, আরও অনেক ভয়ঙ্কর। আর সেটা বুঝতে হলে জানতে হবে একটা খুব ইন্টারেস্টিং বিষয়, দ্য অ্যালবিডো এফেক্ট। ধবধবে সাদা বরফ আসলে প্রকৃতির একটা বিশাল আয়না। সূর্যের আলো এর ওপর পড়লে প্রায় 80% রশ্মি আবার মহাকাশে ফিরে যায়।
এই কারণে পৃথিবী তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। বলা যেতে পারে এটা প্রকৃতির নিজস্ব এয়ার কন্ডিশনিং সিস্টেম। কিন্তু বরফ গলে গেলে তার নিচে বেরিয়ে আসে কালো পাথর, মাটি আর গাছপালা। এই অন্ধকার পদার্থগুলো সূর্যের তাপকে ফিরিয়ে দেয় না, বরং নিজেদের মধ্যে শোষণ করে নেয়। ফলে পৃথিবী আরও গরম হয়। আর পৃথিবী যত গরম হয়, হিমবাহ তত দ্রুত গলে। আর হিমবাহ যত গলে, পৃথিবী তত আরও গরম হয়। এইভাবেই চলতে থাকে একটা ভিশিয়াস সাইকেল, একটা সর্বনাশা প্রতিক্রিয়া চক্র। এর ফলাফল শুধু হিমবাহ হারিয়ে যাওয়া নয়, বদলে যাচ্ছে নদীর প্রবাহ, বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য, বাড়ছে সমুদ্রের জলস্তর, আর আস্তে আস্তে বদলে যাচ্ছে আমাদের চেনা পৃথিবীর রূপ। প্রকৃতির এই ভারসাম্যহীনতার প্রভাব থেকে রেহাই পাচ্ছে না পৃথিবীর কোনো প্রান্ত। হয়তো এই বরফ গলে যাওয়া একেবারে থামানো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু এই পরিবর্তনকে ধীরে করতে এখনো সময় আছে। দ্য টাইম টু ট্রানজিশন টু আ সাস্টেনেবল ফিউচার ইজ নাও। আর সেই দায়িত্ব আমাদেরই। যেই জায়গাটা দেখার চেষ্টা 11 বছর আগে করেছিলাম, সেইটা আরও 11 বছর দেরি হলে হয়তো জায়গাটার আর কোনো অস্তিত্বই থাকতো না। এই গল্পে যদি আপনাদের মনে হয় সৌন্দর্য দেখার সাথে সচেতন হওয়াটাও দরকার, তাহলে শেয়ার করতে ভুলবেন না। আমরা আবার ফিরবো কাশ্মীর সিরিজের 4র্থ পর্ব নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।